এই যে দেখছো আজকে আবার সকাল সকাল উঠে গেছি। এই যে তোমাদের সাথে ব্লগে এসে সবসময় বলি আমি যে সকাল সকাল উঠে গেছি, আদেও সকালটা কখন সেটা তো তোমরা জানো না, একদিন দেখাবো তোমাদের। যাই হোক, যেদিন আমার কোনো স্পেশাল ডে থাকে সেদিনই আমি এত সকাল সকাল উঠি। তো সেরকমই আজকে একটা স্পেশাল ডে। তো কি স্পেশাল ডে, কোথায় যাচ্ছি, কি করছি, কাকে আনছি এটুকুও বলে দিলাম। তার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে যেটা হবে সেটা কিন্তু তোমাদের এক্সপেকটেশনের একদম বাইরে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা কন্টিনিউ করো। এখন আমি বসে থাকবো, যখন যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যাব, মানে রেডি হয়ে নিয়েছি আমি। তো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। বেশি সাসপেন্স রেখে লাভ নেই। তো তোমাদের ভালোবাসা দিদি পুচু দিদি, তো কালকে তো জামাই ষষ্ঠী, আজকে শনিবার আমি যাচ্ছি। ও জানে না যে আমি ওকে আনতে যাব। আজকে ধরে বেঁধে গিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তো সেটা দেখার জন্য আমার সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তোমরা দেখো কতদূর কী করতে পারি আমি। এরপর তো সোজা উঠে পড়েছিলাম গাড়িতে দিদিকে নিতে যাওয়ার জন্য। আর সত্যি বলতে এই গাড়িতে বেশিক্ষণ বসলে আমার না প্রচণ্ড অস্বস্তি হয়। আর সত্যি বলতে আমাদের বেরোনোর জন্য টাইমিং দেওয়া হয়েছিল দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে, কিন্তু লেট করতে করতে সেটা গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 4টের বেশি ছাড়া কম না। কিন্তু এই দাদা ভীষণই ভালো ড্রাইভিং করে, যেই কারণে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো এরপর আস্তে আস্তে যেতে শুরু করে দিয়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আর এরপর কিন্তু ওয়েদারটা কালকে, মানে আমি আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কালকে ভালোই গরম ছিল, কিন্তু আমাদেরকে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা আমাদের দিকে ওয়েদার ছিল। বাট এখানে আসার পর না সত্যি ভীষণ গরম লাগছিলো। আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল এই রোডের থেকে, তাই জন্য ভিউটাকে নেওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম। এরপর কিন্তু দেখো কথা বলতে বলতে গান শুনতে শুনতে মোটামুটি কিন্তু দিদির বাড়ির প্রায় একদমই কাছে আমি চলে এসেছিলাম। তো দেখতে থাকো ব্লগটা। কারণ আমি সেরকমভাবে কিছুই তুলতে পারিনি, জাস্ট গেছি আসা এটুকুই। তো এটুকুই তোমরা দেখো আমি যেটুকু ক্লিপ নিতে পেরেছি, কারণ গাড়িতে আমার ভীষণই শরীরটা খারাপ লাগছিল। ফাইনালি চলে আসছি, পুরো পাগলের মতন অবস্থা হয়ে গেছে আরামে এসছি। এটা বিকেলবেলা ছিল বলেই আরামে এসছি, এটা যদি রাতের বেলা আমি আসতাম নিঘাত ইয়ে হয়ে যেত। প্রিয়া মণ্ডল ওই যে বললাম আমি অর্ধেক জিনিসই তুলতে ভুলে গেছি। দিদির রিয়াকশানটা আমি ঠিক করে তুলতে পারিনি, কারণ আমার এই ব্লগ তুলতেই বেশি মনে থাকে না। তবুও আমি তোমাদের ভালোবাসা যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো তখনও কিন্তু দিদি জানে না যে আমি কিসের জন্য গেছি। ওই দেখো দাদা ভাইদের বাড়িতে একজন এসেছিল আমরা যখন গেছি, একজন সাবস্ক্রাইবার। তো দিদিকে কিন্তু এই গোপালটা গিফট করেছিল, দিদিকে একটা আর একটা অনু, মানে তোমাদের ভালোবাসার কটকটিকে। তো এরপর সোনামাও কিন্তু মানে নাচের ক্লাসে দিয়ে চলে এসেছিলো। তখনও কিন্তু দাদা জানে না যে আমি কিসের জন্য এসেছি। দাদা এসে আমাকে বলছে যে তুই এসছিস কিসের জন্য, কিন্তু আমি অত কিছু তো তুলতে পারিনি। আশা করি তোমরা দিদির চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিয়েছো যে দাদা কীরকম কী আমাকে বলেছে। তো তখনও এগুলোই বলছিল। আমি ভালো ভালো দিকই তুলেছি, সত্যি বলতে আমার মধ্যে খারাপ দিক তোলা আসে না। আর এরপরে দেখো সেই দাদা দিদিভাই যারা এসেছিলো তাদের এগিয়ে দেওয়ার জন্য কিন্তু ওরা চলে যাচ্ছিলো। আর ওই দেখো কটকটি টুনটুনি পাখির মতন গাড়িতে বসেছিল। আর এরপর দিদিকে তো জোর জার করে একদম রেডি করিয়ে নিলাম। ঘড়িতে দেখতে পাচ্ছ তখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে যখন দিদি রেডি হচ্ছিল। তো যাই হোক দিদিকে রেডি করে নিলাম। আর দাদা তো যেই জামা পরেছিল সেই জামা পরেই দাদাকে আমি নিয়ে চলে এসেছি। বলছি তোমাকে আর জামা কাপড় মানে খুলতে হবে না, তুমি এইভাবেই চলে যাও। এমনিও আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক এরপরে কিন্তু কোনো রকমের রেডি হয়ে আমরা তারপরে বেরিয়ে গেছিলাম। আর এইদিকে দেখো সোনামাও কিন্তু রেডি হয়ে নিচ্ছিল আর সাজুগুজু করে নিচ্ছিল, চুলটুল বেঁধে। ফাইনালি কিন্তু এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম, মজা করতে করতে চলে যাচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আমার দিদির নাজেহাল অবস্থা হয়ে গেছিলো গাড়িতে বমি করতে করতে। আর এখানে দেখো কিছুটা দূর এসে কিন্তু আমরা এই জায়গাতে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম কিছু একটু হালকা পাতলা মানে খেয়ে নেওয়ার জন্য, স্ন্যাক্স আইটেম নয়, চাটা খেয়ে নেওয়ার জন্য। এটা দত্তপুকুরের একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তখন প্রায় 12টা বাজে।
আর এরপর দেখো এখান থেকে একটা লস্যি মতন কিনে নিয়েছিলাম, যেটা খেতে তো ভালো ছিল, কিন্তু গাড়িতে উঠলে আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। দিদির ভালো লাগছিলো খেতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। সেটা আশা করি আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝে গেছো। তো আমার দিদি আর আমি এটা খেয়ে নিচ্ছিলাম, একটু আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু পুরোটা খাইনি। তারপরে আমি আবার সেটা দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য দাদা ওদের, যে তোমরা খেয়ে নাও, আমি আর খাবো না। আচ্ছা, মানে রাস্তায় কিন্তু ফাঁকা মোটামুটি আছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 12:18। এখনও আমাদের গাড়ি চলছে, ঠিক আছে। জানি না কখন পৌঁছাবো, সারা রাত্রির ধরে আজকে গাড়ি চলবে, দেখতে থাকো। আর এই দাদা কিন্তু ভীষণ জোরে গাড়ি টানছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা দিয়ে দিতে পারলাম না। আমরা খোকাবাবু গান শুনতে শুনতে অনেকটা পথ চলে এসেছিলাম, কপিরাইট চলে আসবে হয়তো, সেই কারণে কিন্তু ভালোই এনজয় করতে করতে আসছিলাম। আর আমার দিদি দেখো জানলার দিয়ে বেরিয়ে যেতে পারলে মনে হয় বেঁচে যায়, কারণ ওর বমিতে এতটাই কষ্ট। আর বাস্তবে সবারই প্রত্যেকেরই বমিতে কষ্ট হয়, অনেকেই আছে যাদের গাড়িতে উঠলে বমি হয়, আমারও গাহক বলায়, কিন্তু আমি যতটা পারি এখন কন্ট্রোল করার চেষ্টা করি। আর এরপর দেখো এই রাতের বেলা তখন প্রায় 1টা বাজে, ওরা নেমে পড়েছিল আবার মিষ্টি নেওয়ার জন্য। বারবার করে বারণ করার পরেও কিন্তু ওরা সেই মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলো। আর এখানে মিষ্টি নিতেই লেগে গেছিলো মনে হয় আবার 20-30 মিনিট, মানে এতটা লেট হচ্ছিলো দিতে, অনেকজনই দাঁড়িয়েছিল। এত রাত কিন্তু তারপরেও কিন্তু দোকানে ভালোই ভিড় ছিল, কারণ যেহেতু পরের দিনই, মানে আজকে দেখছো তোমরা ব্লগটা, তো জামাই ষষ্ঠীর কারণে কিন্তু প্রচুর ভিড় ছিল দোকানে ভালোই। সেই কারণে ওই দোকানদার কাকু দাদার সাথে কথা বলছিল, আর ওর ওখান থেকে কী মিষ্টি নিয়ে নিয়েছিল। এখন বাজে 12:39, বাপরে। এরপর আবারও গাড়ি চলতে শুরু করলো, আর তারপর চলতে 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 ফাইনালি আমরা ঢুকে গেছিলাম গোবরডাঙ্গাতে। আর এই দেখো তখন বাজে রাত 1:30, এই সময় আমরা বাড়িতে এসে পৌঁছেছি। মানে কি বলবো, এরপরে এই টাইমে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে বেজে গেছিলো। আজকের ব্লগটা ছিল এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।